উফ, জগাদা, ঠান্ডাটা যা পড়েছে মাইরি! নাও তো গরম গরম চা, আর তোমার হাতের গরম ধোঁয়া ওঠা সিঙ্গারাটা নামাও তো দেখি। এই শীতের মধ্যে ওগুলো যেন অমৃত। বিপুল আসতেই ছোট দলটার মধ্যে একটা হইচই শুরু হলো। দলের মধ্যে সবচেয়ে বয়সে বড় বিধান সরকার। বিপুলকে আসতে দেখে তিনি একগাল হেসে বললেন, আর এই তো বিপুল চলে এসেছে। ব্যাস, এবার আড্ডাটা একেবারে জমবে। তা বিপুল, কলকাতার ঠান্ডা কেমন গো? কলকাতা হলে যে কলকারখানার শহর, সেখানে কি আর হাড় কাঁপানো শীত পড়বে? আমাদের এই সোনাডাঙ্গায় পড়ে শীত। উফ, এই আগুনটা ধরাও না কেউ। শীতে কাঁপতে কাঁপতে একটা শতছিদ্র টিনের চালের নিচে জগার দোকানে গিয়ে বসলো বিপুল। জগার দোকানটা সোনাডাঙ্গা গায়ের একেবারে শেষ প্রান্তে। বিপুলদের একটা ছোট্ট দল আছে। সারা হপ্তায় বাকিরা আসর জমালেও আসল আসর জমে শনিবার ও রবিবার। বিপুল কলকাতায় কেরানির চাকরি করে, সাথে বিধান সরকার গ্রামের উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। বাকিরা ব্যস্ত থাকলেও এই দুদিন জগার দোকানে আসা যায়। তবে মূলত দুটো কারণ আছে। প্রথমত, জগার হাতের অমৃত সিঙ্গারা আর দুধ চা। আর দ্বিতীয়ত, দেশ বিদেশের নানান খবর, আড্ডা। সেখানে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ কিছুই বাদ থাকে না। তবে শীতের সময়টা ভূতের গল্পটাই সবার কাছে বেশি প্রিয়। জগার চায়ের কাপ আর সিঙ্গারা একটা থালাতে নামিয়ে সেটা একেবারে সকলের মুখে তুলে দিল। অরুণ গ্রামের পঞ্চায়েতে কাজ করে। ছেলেটা সকলের চেয়ে বয়সে ছোট হলেও বেশ বুদ্ধিমান আর সাহসী। চায়ে চুমুক দিয়ে সে বলল, বিপুলদা, জগাদার চা সিঙ্গারার মতোই গায়ে কিন্তু একজন আসে খেজুরের গুড় বিক্রি করতে। উফ, সত্যি কি অসাধারণ তার তৈরি গুড়ের স্বাদ! একেবারে একেবারে মুখে লেগে থাকার মতো মাইরি। কতদিন যে অত ভালো খেজুরের গুড় খাইনি। শুনলাম লোকটা নিজের হাতেই বানায়। তা যা বলেছিস অরুণ। শুনলাম লোকটা নাকি মেদিনীপুরের। গরম না পড়া অবধি থাকবে, শীতে খেজুর গুড় বিক্রি করবে ঘুরে ঘুরে। তবে আমিও দেখলাম লোকটাকে, একটু অদ্ভুত লাগলো বটে, কেমন যেন। বাবা, এক সপ্তাহের মধ্যে এত কিছু হয়ে গেল, অথচ আমি টেরই পেলাম না। তা কে ওই গুড় বিক্রেতা? আর জায়গা পেল না গুড় বিক্রি করার? শেষ দিনে কিনা এই সোনাডাঙ্গায় পছন্দ হলো, হ্যাঁ? বিপুলদা, বলছি আজ ভূতের গল্প হবে না? বিধানদা, কিছু আছে নাকি বাক্সে তোলা? এত শীতে একেবারে হাড় মজ্জা জমে গেল। ভূতের গল্প হলে যদি একটু শরীরটা গরম হয়। বাবুরা গপ্প শুনবেন নাকি? আমার কাছে অনেক কিস্সা কাহিনী আছে। একটা প্রচন্ড গুরুগম্ভীর স্বরে মুহূর্তের মধ্যেই সবাই চুপ হয়ে গেল। একটা সূচ পড়া স্তব্ধতা নেমে গেল গোটা দোকান জুড়ে। একজন বয়স্ক লোক, পোশাক শতছিন্ন, ময়লা, গায়ে শুধু একটা কালচে চাদর জড়ানো। তার মধ্য দিয়ে লোকটার চেহারা যেটুকু বোঝা গেল, তাতে মনে হলো দুনিয়ার সবচেয়ে কুৎসিত চেহারা বুঝি একেই বলে। লোকটির মুখে কাঁচা পাকা দাড়িতে ভরা, গায়ের রং আলকাতরার মতো কালো, সারা মুখটায় অসংখ্য কাঁটা দাগ। চেহারার সাথে দানব বা ওই গোত্রের কিছু মিল থাকাটাই মোটেই অস্বাভাবিক নয়। তবে লোকটার চোখটা একটু অস্বাভাবিক দেখতে, কেমন যেন ঘোলাটে। বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না ওদিকে, গাটা শিরশির করে ওঠে। আর আশ্চর্যভাবে লোকটা আসার পর থেকেই পরিবেশটা আচমকায় আরো গম্ভীর, নিস্তব্ধ, আরো মৃত্যুর মতো শীতল হয়ে গেল। আরে আকবর চাচা, কেমন আছেন? আসেন আসেন, জগার হাতে চা আর গরম সিঙ্গাড়া নিন। কথা দিচ্ছি, এর লোভে লোভেই আপনাকে বারবার সোনাডাঙ্গায় আসতেই হবে। বিপুলের মনে এবার সন্দেহ দূর হলো। এই ভদ্রলোকই হলো সেই আগত খেজুর গুড় বিক্রেতা। তবে লোকটাকে বিশেষ ভালো লাগলো না, তাই নতুন করে আলাপ জমাতেও চাইল না। তা চা দিন দেখি, তবে একটা না, দুটো দেবে। কথাটা শুনে একটু অবাক হলেও এই বিষয়ে কিছু বলল না কেউ। তা বাবুরা, কিসা যখন শুনবেন তখন
আমার দেখা একটা ঘটনাই বলি। তা কিসের ঘটনা বলবেন শুনি? সাদা শাড়ি পরা পেতনির হাসি নাকি শেওড়া গাছে ঠ্যাং দোলানো মামদ? বিপুলের কথাটা যে বিশেষ ভালো লাগলো না আকবরে, তা তার দৃষ্টিতে স্পষ্ট বোঝা গেল। গলাটা আরো গম্ভীর করে আকবর বলল, জিনের কিসা শুনবেন? উপস্থিত সকলে একসাথে অবাক হয়ে গেল। হ্যাঁ, জিন মানুষের মতোই ওরা আছে আমাদের জগতে। আমরা বিশ্বাস করিনি ওদের দেখতে পাইনি বলে, কিন্তু ওরা সব বোঝে, সব জানে। হ্যাঁ চাচা, আমিও জিনের কথা শুনেছি, তবে সেভাবে কখনো এদের নিয়ে জানতে পারিনি। দেওয়ালে পিঠ না ঠেকে গেলে এদের নিয়ে না জানাই ভালো। আমিও জানতাম না, তবে জেনেছিলাম আমার যখন 13 বছর বয়স তখন আমার আব্বু আমায় বলেছিল এ কথা। তবে বাবু, এরা যেমন ভালো হয়, তোমার জন্য যেমন সব কিছু করতে পারে, তেমন এরা সামান্য কিছুতে বা একটু ভুল হলেই মেরে ফেলে মানুষকে। শরীরের একটা ফোঁটা রক্ত থাকে না। আমার বাবার ভাই সম্পর্কে আমার ছোট চাচা বরাবরই একটু বদমেজাজি মানুষ শুনে, বাকি সব চাচাদের থেকে একটু আলাদাই বটে। ভদ্রলোকের নেশা ছিল টাকার। টাকার জন্য নিজের সবচেয়ে কাছের কাউকেও কুরবানি দিতে তার হাত কাঁপতো না। আল্লাহের দোয়ায় আমরা আমাদের বাকি 4 চাচাদের নিয়ে ভালোই ছিলাম, কিন্তু এই ছোট চাচার লোভ ছিল সম্পত্তির উপর। আমার আব্বুর ছিল গুড়ের ব্যবসা। আব্বু জায়গায় জায়গায় ঘুরে গুড় বিক্রি করত। বাড়িতে আমি, আম্মু আর আমার বোন থাকতাম। তবে বোনটারে আল্লাহ কেড়ে নিল কলেরায়। সেসব কথা মনে করলে বুকে বড্ড ব্যথা ওঠে। তো সেবার আব্বু গেল উত্তরে। বেটা রে, ও বেটা, এখানে আয়। বেটা, এবার শীতে উত্তরে যাইব বাপ। অনেকদিন দেখা সাক্ষাৎ হইব না। আম্মুরে নিয়া মিলেমিশে থাকবা কেমন? আমি আবার বসন্তে আইব। তোমার জন্যে নতুন কাপড় আইনবো। মন খারাপ করো না বেটা, মন খারাপ করো না। আসি। আমি ছিলাম আমার আব্বুর চোখের মণি। আমায় ছাড়া আব্বুর জীবন শূন্য ছিল। সে সময় আমাদের অবস্থা বেশ ভালোই ছিল। উল্টো দিকে আমার ছোট চাচা রহিমের সওদা তখন বিগড়েছে। আমাদের পাকা ঘর, ঘর ভরা চাল ডাল, মানে শয়তানের বাস থাকলে সব কিছুকেই শয়তান লাগে। ছোট চাচার অবস্থাও তাই ছিল। সেদিন ছিল জুম্বাবার। আম্মু গেছিল নানা বাড়ি। আমি ঘরে একাই ছিলাম। মাগরিবের আজানের আগেই হঠাৎ দরজা একটা ঠোকা পড়ল। এই সময় কেউ তেমন একটা আসে না ঘরে। একটু অবাক হয়ে দরজাটা খুললাম। হঠাৎ মনে হলো একটা জোর কনকনে ঠান্ডা বাতাস ধাক্কা মেরে দিল আমাকে। তবে সেটা ঘরে ঢুকলো, কিন্তু সত্যি বলতে কাউকে দেখলাম না বাইরে। মনের ভুল ভেবে ঘরে এসে তাকিয়ায় গা এলিয়ে আম্মুর জন্য অপেক্ষা করতে লাগলাম। সময়টা শীতের শুরু, তাই তখন চুপ করে সন্ধ্যা নামে। আমার মনে হলো বন্ধ ঘরে জ্বলতে থাকা ল্যাম্পটা কেমন কাঁপছে, আর সমস্ত ঘরটা ভরে গেছে নোংরা বিশ্রী গন্ধে। এমন সময় দরজায় আবার ঠোকা পড়ল। আম্মু আসবে ভেবে দরজাটা খুললাম, কিন্তু না, ওখানে দাঁড়িয়ে ছিল আমার ছোট চাচা। আমার সাথে কোনো ভালো করে কথা বলতো না যে সেই মানুষ দেখলাম একগাল হেসে দাঁড়িয়ে আছে দাওয়াতে। ভাইজান কবে আসবে আকবর? সে তো বসন্তের শুরুতে, আপনার আজ হঠাৎ আগমন, কি ব্যাপার? এরপর দেখলাম কোনো ফণিতা না করে চাচা আমার ঘরে ঢুকে এলো। আমি ওই বয়সে অতটা বুঝিনি। দরজা ভাজিয়ে তাকিয়ায় বসতেই দেখি
ছোট চাচা কেমন যেন অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে আছে। থেকে থেকে চোখটা কেমন ফ্যাকাশে রং ধারণ করছে। মনে হচ্ছিল চোখের ভিতরে কোনো কালো মণি নেই, সবটাই সাদা। আমি একটু কাঁপা কাঁপা গলায় বললাম, আপনি আপনি কিছু কইবেন চাচা? পানি দেব? দেখলাম চাচা ঠিক ওইভাবেই আমার দিকে তাকিয়ে আছে, থেকে থেকে জিভ দিয়ে ঠোঁটটা চাটছে, ঠিক যেমন শার্দুল শিকার ধরার আগে থাকে অমনি। তারপরে যা ঘটলো তাতে আমার ওইটুকু বয়সে কিছুই মাথায় ঢুকছিল না, শুধু বোবার মতো দেখছিলাম। হঠাৎ দেখলাম বাতাসে ভেসে এক লাফে আমার ঘাড়ের উপর ঝাঁপিয়ে পড়লো ছোট চাচা। এক মুহূর্ত বুঝতে পারলাম না, লম্বা নখগুলো গেঁথে বসছে আমার গলার খুব কাছে। ছোট চাচার আদলে এক বীভৎস জীব আমার গলাটা টিপে ধরে আছে। ভয়ে আড়ষ্ট হয়ে গেলাম, চিৎকার করার শক্তি নেই, সমস্ত বোধ বুদ্ধি লোপ পেয়েছে। কতটা সময় এমন হতবাক হয়ে বসেছিলাম জানি নে। একটা সময় পর দমটা পুরো বন্ধ হয়ে গেল। চোখের পাতাটা বুজে আসার আগের মুহূর্তে কানে এলো মাগরিবের আজান। আজানের শব্দেই বুঝলাম সে মৃত্যু যন্ত্রণাটা একটু কম হলো। ঘাড়ের উপর থেকে চাপটা ক্রমশ সরতে শুরু হলো ধীরে ধীরে। আর তখনই লম্ফটা নিভে গেল কোনো বাতাস ছাড়াই। তাকিয়ার ওপরে গোটা শরীরটা ছেড়ে দিলাম। উফ, শ্বাস না নিতে পারাটা যে কত ভয়ানক সেটা সেবার টের পেয়েছিলাম। হ্যাঁ, আল্লাহর করুণায় কোনো বান্দা যেন এত কষ্ট না পেয়ে মরে যায়। কতটা সময় অমনভাবে শুয়েছিলাম জানি না। হঠাৎ মনে হলো ছোট চাচা কোথায় গেল, তাকে তো দেখছি না ঘরে। এর মধ্যে একবারের জন্য দরজাটা খোলা হয়নি। উঠে যে দাঁড়াবো সেই সাহসটা পর্যন্ত পাইনি। ঠিক সেই সময় আম্মুর আওয়াজ পেলাম। আকবর, এই আকবর, দরজা খোল। কই রে, দরজাটা খোল। ছুটে গিয়ে দরজা খুলেই আম্মুকে জড়িয়ে ধরলাম। ওই শীতের মধ্যেও আমার সারা শরীর ঘামে ভিজে গিয়েছিল। হ্যাঁ রে, এত আধারে আলো বন্ধ করে ঘরে বইসা আছিস কেন? কি রে, কি হইছে তোর? এমন ধারা ঘেমে কি করিস বাপ? কিছু হইছে? আমার কথা বলার মতো শক্তি তখন ছিল না। কোনো মতে মুখ দিয়ে কয়েকটা শব্দ বের হলো কেবল। আম্মু আম্মু আম্মু, ছোট চাচা আইছিল। হ্যাঁ, কস কি? ছোট কাকা কেমনে আইবে রে? ও তো গেছে শহরে কাজে। পরশুদিন তো আমার সাথে দেখা হইল, কইল যে হপ্তাখানেক পর আসবে। ওদের ঘরের সামনে দিয়াই তো আসলাম, এখনো তো কাউরে দেখলাম না। যেন আসমান ভেঙে পড়লো আমার মাথায়। তাহলে এত সময় ঘরে গিয়েছিল, আর আশ্চর্যজনকভাবে বন্ধ দরজা দিয়ে ছোট চাচা গেলই বা কোথায়? সে রাতে আর বেশি কিছু হলো না। আম্মু আমার গরম পানি দিয়ে গোসল করিয়ে কালমা পড়ে ফু দিলেন। কিছু সময়ের জন্য একটু সুস্থ বোধ করলাম। সেই ভয়ের আর প্রশ্ন আমার এক মুহূর্তে শান্তি দিল না। আর গলার কাছে বড় হিংস্র নখের আঁচড়ের লাল দাগটা ভয়টাকে আরো বাড়িয়ে দিল। আগে চাচা, এই না আমার চা আর সিঙ্গারা, খেতে খেতে আর গল্প শুরু করুন। ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে নি। মুগ্ধ হয়ে এতক্ষণ গল্পে ডুবেছিল সকলে। এবার জগার ডাকে চমক ভাঙল। আকবর তার বিশ্রী কালো দাঁতগুলো ফাঁক করে একবার হাসল। তাতে সৌন্দর্য নয়, বরং কেমন যেন রহস্যময় ভয়ের স্রোত বয়ে গেল। আকবর এত সময় তার হাতটা চাদরের আড়ালেই রেখেছিল। ডান হাতে চায়ের কাপটা নিতে হাতটা বের করল সে, আর তাতেই উপস্থিত সকলে তাজ্জব বনে গেল। লোকটা ডান হাতটা কবজির সামান্য ওপর থেকে পুরো কাটা, এক খণ্ড মাংসের চামড়া দিয়ে ঝুলছে।
সেই একখণ্ড মাংসের ওখান দিয়ে চায়ের কাপটা ধরল আকবর। হাতের ক্ষতস্থানটা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে প্রতিনিয়ত ওই ক্ষতস্থান নাড়াচাড়া করা হয়। অজস্র ছিদ্র কাটাকুটি ওখানে। গাঁটা গুলি উঠল উড়লে। কেমন একটা ভয় জড়ানো শিরশিরানি টের পেল সকলে। এ কি চাচা, আপনার ডান হাতটা নেই? আকবর বোধ হয় এই প্রশ্নেরই অপেক্ষায় ছিল। একটা অদ্ভুত কায়দায় চায়ের কাপ তুলে চুমুক দিয়ে বলল, ভয় পেলেন নাকি বাবুরা? ও এমন কিছু নয়। শরীরের রক্ত মাংসের দাম অনেক বাবু। কবরে গেলে তো সব মাটি হয়ে যাবে, তাই যতটা কাজে লাগানো যায় আর কি। কথাটার ভাবার্থ যে কেউ বিশেষ বুঝল না, তার বলার অপেক্ষা রইল না। কনকনে ঠান্ডা বাতাস ততক্ষণে টিনের চালের ঘরটার কবজা করে ফেলেছে। ছুরির ফলার মতো উত্তরের বাতাসে সারা শরীর মনে হচ্ছে কেউ বরফ কুচি ঢেলে দিয়েছে। তবে সেই ঘটনার পর যে সবকিছু ঠিক চলেছিল তা নয় বাবুরা, বরং বলা যায় ঘটনা শুরু ওখানে। এরপর কটা দিন গেল সেই ঘটনার রেশ পুরাপুরি ভুলতে পারিনি। গলার আঁচড়ের দাগগুলো শুকিয়ে এসেছে ততদিনের অল্প। শীতটাও বেশ জাকিয়ে পড়েছে। আমার আবার বড্ড নেশা ছিল ডাংগুলি খেলায়। তখন গায়েগঞ্জে ছেলেপুলেরা এমনই সব খেলতো। পড়ালেখা আমাদের জামানার এত চল ছিল না। আব্বুর কাছে কিছুটা বাংলা আর উর্দু শিখেছিলাম, এই যা। তাছাড়া আব্বুর পর সংসার চালাতে হবে, তাই পড়াশোনা সেভাবে আর শিখিনি। সেদিন বিকালে জলার ধারের মাঠে গেছিলাম খেলতে। সরসর উত্তরের হাওয়া বুঝিয়ে দিচ্ছে শীতের কাঁপুনি। নিস্তব্ধ বাগানে কেবল আমি একাই ছিলাম ওদিন। অল্প বয়সে খেলতে খেলতে কখন বিকেল গড়িয়ে সন্ধে নামলো খেয়াল করিনি। হঠাৎ মনে হলো ডান হাতটা খপ করে কেউ যেন ধরলো। চমকে তাকিয়ে দেখি আম্মু এসেছে। একটু অবাক হলাম বটে, কারণ আম্মু কখনো দেখিনি গ্রামের শেষ দিকে এই জলার ধারের মাঠে যেতে। দেখলাম আম্মু কোনো কথা বলল না, আমার হাতটা ধরে টানতে টানতে নিয়ে যেতে লাগলো মাঠের দিকে। আমি প্রথম প্রথম ভাবলাম হয়তো রেগে আছে আমার উপরে। সেই ভরা দুপুর থেকে খেলে বেরোচ্ছি, এখনো খেলা শেষ করার নাম নেই। চুপ করে কোনো কথা না বলেই যেতে লাগলাম আম্মুর সাথে। ততক্ষণ সন্ধ্যা ঘনিয়ে এসেছে গভীর হয়ে। হাতের চাপটাও আরো গভীরভাবে চেপে বসছে আমার হাতে। আম্মুর দিকে তাকাতেই আমার গাটা ছ্যাত করে উঠল। কোথায় আম্মু? আমি তো হাঁটছি আমার আব্বুর সাথে। আব্বু আমার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। নিজের চোখকে আমি বিশ্বাস করতে পারলাম না। ভয়ে হাঁটু কাঁপতে লাগলো। মনে হচ্ছিল অজস্র চোখ জঙ্গলের আড়াল থেকে আমার উপর নজর রাখছে। হাত টেনে ছুটে পালিয়ে যাব সে সাহস নেই, কিন্তু ততক্ষণে লক্ষ্য করলাম আব্বু আর নেই। সেই জায়গায় আমার ফুফা দাঁড়িয়ে। আশ্চর্যজনকভাবে সকলের মুখের অঙ্গভঙ্গি একই রকম। সকলে যেন একই অনুভূতিতে আছে। মুখ ফেটে কান্না এলো, কিন্তু গলা দিয়ে একটা শব্দ বের হলো না। মাঠ যেন শেষ হয় না, গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। মনে হলো জন্ম জন্ম হাঁটলেও এই যাত্রা গন্তব্যে পৌঁছাবে না। কিন্তু তখনই বহুরূপী তার রূপ দেখাতে বাকি রেখেছিল। ফুফার পর দেখলাম আমার হাত ধরে হাঁটছে মামা। ততক্ষণে ডান হাতে যন্ত্রণায় অবশ হয়ে গেছে। হাত ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু লোহার হাতুড় আটকে গেলে যেমন হয় ঠিক সেই অনুভূতি হতে লাগলো। সব শেষে দেখতে পেলাম আমার ছোট চাচার রহিমে এসে চেপে ধরলো আমার হাতটা। এবার আর শরীর পড়ল না। ওইটুকু বয়সে এত কিছু সহ্য করা অসম্ভব। ছোট চাচাকে দেখে মনে পড়ে গেল
সেই রাতের ঘটনাটা। হঠাৎ অনুভব করলাম আমার হাতের আঙুলগুলো জিভ দিয়ে চাটছে আমার ছোট চাচা, যেন বহু ক্ষুধার্ত সে। বহুদিন পর খাবার পেয়ে তাকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে। আমি ততক্ষণে মাঠে শুয়ে পড়েছি। বেঁচে থাকবো এই আশা আমার নেই। মৃত্যুর জন্য চাতকের মতো চেয়েছিলাম। ঠিক তখনই বুঝতে পারলাম আমার সামনে দাঁড়িয়ে একটা বিরাট বড় ছায়ামূর্তি। বিরাট লম্বা সরু কালো চেহারা, তবে ঝাপসা। গাঢ় অন্ধকারের মধ্যে চোখ সওয়া আলো, তাতেই এসব দেখতে পাচ্ছি। বুঝতে পারলাম সেই কালো বিভৎস ছায়াটা চেপে বসলো আমার বুকের উপরে। লম্বা সূচের মতো নখগুলো খুবলে নিতে চাইলো বুকের কলিজাটা। আমার চোখ বুজে ফেললাম। নিজের মৃত্যু কি নিজের চোখে দেখা যায় বলেন? কিন্তু আমি বেঁচে গেলাম কি করে জানেন? আমি দেখলাম আমার আব্বু সেখানে কি করে যেন উপস্থিত হয়েছে। বিড়বিড় করে সূরা কালাম পড়ছে আমার আব্বু। আমার মন তখনই বুঝে ওঠার মতো জায়গাতে পৌঁছায়নি। কোনটা ভ্রম, কোনটা বাস্তব? আমি তখন কেবল নাটকের দর্শক, যেখানে আমি কেবল দেখতে পারি আর কিচ্ছু নয়। তবে আব্বু কিভাবে আসবে? উনি তো উত্তরে। বসন্তের আগে আসা সম্ভব নয়। তাই মনের মধ্যে অসংখ্য সন্দেহ নিয়ে দেখতে লাগলাম কি হচ্ছে। তাকিয়ে দেখলাম আমার বুকে চেপে বসা সেই শয়তান দু হাত উপরে তুলে প্রচন্ড শব্দে আর্তনাদ করছে। যতটা জোরে আর্তনাদ করছে, আব্বু সূরা কালাম পড়ার বেগও ততই বাড়াচ্ছে। কতটা সময় জীবন মৃত্যুর সাথে লড়াই করেছি জানি না। একটা সময় পরে আমার চোখটা বন্ধ হয়ে গেল, আর কিছু মনে নেই। ভাইজান, সিঙ্গারাটা কিন্তু খাসা বানিয়েছে। আমার ছোট চাচি কিন্তু এমন রান্না করতেন। এই রুদ্ধশ্বাসের কথাগুলো এইভাবে বলে, শেষের এই কথাটা বলে ছেদ ঘটল। সকলে নিস্তব্ধভাবে গল্প শুনছে, কারোর মুখে টু শব্দ নেই। এরপর যখন চোখ মেললাম, দেখলাম নিজের বিছানায় শুয়ে আছি। আম্মু কান্না করছে আর মাথায় পানি ঢালছে। আমি অনুভব করলাম আমার গোটা শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। তবে আশ্চর্যভাবে দেখতে পেলাম আব্বুকে। আমার বাড়ির দাওয়াতে বসে আকাশের দিকে তাকিয়ে আছে এবং কি যেন ভাবছে। আমি ক্ষীণ স্বরে বললাম, আব্বু, আব্বু, আপনি কখন আইলেন? ওঠো বাপ, ওঠো। যাক, তুমি সুস্থ আছো দেইখা পরানটা শান্তি আইলো। কিন্তু আপনি এখন এখন যে বসন্ত আসবার ঢের দেরি। আব্বু আমায় বুকে টেনে নিয়ে বললেন, বেটা রে, আমায় যে আসতেই হতো বেটা। তোদের এত বড় বিপদ, আর একটু হলেই তো জানটা হারাইতিস বাপ আমার কাল। আল্লাহর হেফাজতে পেরানটা ফেরত পাইলি। কি হয়েছিল আমার আব্বু? আমি অমন ধারা এতগুলো মানুষকে একসাথে দেখলাম কেমনে? হিংসা বাপ, হিংসা। ওই শয়তানটা তোরে মারতে চাইছিল। তোর পেছনে জিন সাইরা ছিল, কারিন জিন, সবচেয়ে ভয়ানক রে। যদিও তখন আমার এ বিষয়ে জ্ঞান ছিল না, তবে পরে জেনেছিলাম সবটা। কারিন জিন? সেটা আবার কি? আকবর তার ডান হাতটা চাদরের বাইরে বের করে এক ঝলক সেটার দিকে তাকিয়ে বলল, কারিন আরবিতে জিন মানে হলো আড়াল। জিন কথাটা ওখান থেকেই এসেছে। জিন ইনসানের থেকে আলাদাভাবে লুকিয়ে থাকে, তাই জিন। জিনের ভাগ আছে, হামজাদা, ঘুল, কারিন, ইফরিত, আরো কত। তবে কারিন জিন ইনসানের রূপ ধরতে পারে। কেউ বুঝবে না আসল নকল।
যেটা আমার সাথে ঘটেছিল বাবু, আমার কাছে বদ্ধ দরজার ভিতরে ওই দিন ছোট চাচার রূপ ধরে এসেছিল গাড়ি। মাঠের মধ্যে সে ওইভাবে রূপ বদলে আমায় ভয় দেখাতে চেয়েছিল যাতে আমি মারা যাই, কিন্তু আল্লাহের দোহায় আর আব্বু সেখানে এসে পড়ায় এবং আমার প্রাণটা বাঁচে। কিন্তু সেই কারিন জিন আপনার পেছনে পড়লো কেন? আমার ছোট চাচা বড় লোভী ছিল, বললাম না। আমার আব্বুর ভালো পসার, আমাদের পাকা বাড়ি দেখে লোভ হতো। ইনসানিয়াত খুইয়ে আমার নামে জিন ছাড়লো, কারণ আমার কিছু হলে আম্মু আব্বু শেষ হয়ে যাবে। তাই আমি হলাম তুরুপের তাস। তবে আব্বাজানের কিছু বিদ্যে ছিল। উনি কুরাইশের কাছে নবীর শিক্ষা নিয়েছিলেন। অত দূরে থাকলেও ওনার জান ছটফট করতো আমার জন্য। আর কি, কোনোভাবে জানতে পেরেছিলেন আমি বিপদে আছি, তাই আমায় বাঁচাতে ছুটে এসেছিলেন দূর দূরান্ত থেকে। আপনার ছোট চাচার কি হলো? যে জিন ছাড়ে, যার নাম করে সেই জিন ছাড়া হয়, সে কাজ যদি না করতে পারে তাহলে ফেরত যায় না। ছোট চাচা আমার মৃত্যুর জন্য কারিন পাঠিয়েছিল যাতে করে আমি কোনো সন্দেহ না করে জিনকে চেনা মানুষ ভাবি। কিন্তু আব্বু তার বিদ্যে শিক্ষা আর আল্লাহের সহায়তায় সে জিনকে বেঁধে দেন নিজের কাছে। তবে যে জাতি বা ধর্মই বলো, কেউ পাপ করে ছাড় পায় না, ওটা প্রকৃতি এমনিতেই দেয়। আব্বু চাইলে জিনকে ছেড়ে নিজের ভাইজানের মরণ ডাকাতে পারত, কিন্তু উনি উদার, আল্লাহের কথা মতো চলেন। তাই বকরা, হাঁস, মুরগি দিয়ে ভুখ মেটালেন জিনে। কিন্তু আমার ছোট চাচা কলকাতায় যাওয়ার পথে রাস্তায় পথ দুর্ঘটনা হয়, গাড়ি পুরো করে দিয়ে যায়। ছোট চাচার কোমরের নিচ থেকে পঙ্গু রোগ ধরা পড়ে। নিজের ইচ্ছে মতো জলও খেতে পারেন না। তবে বেশি দিন ওনাকে কষ্ট পেতে হয়নি। 7-8 বছর পরেই কবরে শুতে হয়েছিল। শুনেছিলাম সারা শরীর পোকায় ধরে গিয়েছিল, ঘা পুজ গন্ধ ছড়াতো। কি আশ্চর্য! এই কাপটা থেকে চা কোথায় গেল? এতক্ষণ সকলে গল্পে এতটাই মশগুল ছিল যে কারোর খেয়ালই ছিল না সেই কাপের দিকে। জগার কথা শুনে সেদিকে তাকাতেই হ্যারিকেনের হলদে আলোতে দেখা গেল সেই ভরা চায়ের কাপটায় একটা ফোঁটাও চা পড়ে নেই। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো কাপটার চারপাশে কালচে ছোপ। সত্যি বলতে এতটা সময় কারোর সন্দেহ হয়নি। যখন আকবর বলছিল 2 কাপ চা দিতে, এখন সবার মনে প্রশ্নটা জাগলো। সত্যি তো চাচা, আপনি তো চাটা খাননি, আর আমাদের তো সকলের চা খাওয়া হয়ে গেছে। তবে আমি তো একা নই, আমার সাথে তো সবসময় থাকে সে। কে 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 থাকে? কারিন জিন। কথাটা শুনে আর একটু হলেই হাত থেকে চায়ের কাপটা পড়ে যেত অরুণের। আব্বু জিনকে নিজের কাছে বন্দি করে রেখেছিল, ওকে দিয়ে ভালো কাজ করাতো সংসারে শান্তির জন্য। কিন্তু জিন রাখার নিয়ম হলো মৃত্যুর আগে সেই জিন অপর কাউকে দান করে দিতে হয়। আমি আব্বুর কাছ থেকে বহুত কিছু শিখেছিলাম। বাপ, আমার সময় হয়ে এসেছে। কবর খুঁড়ে রেখে দিস, কিন্তু শোন বেটা আকবর, আমার কাছে থাকা জিনকে আজ থেকে তোকে দিয়ে যাইলাম। ওর খেয়াল রাখিস বেটা, মনে রাখবি ওরে দিয়া কোনো গলত কাম করাবি নে। সবই মহান আল্লাহর সৃষ্টি, ওরে মানুষের ভালোর জন্যেই কাজে লাগাবি। তবে শোন, যার জন্যে ওরে কাজে লাগাবি সে যেন ওরে ওর প্রাপ্য জিনিস বা খাবার ফিরিয়ে দেয়।
দেখবা, না হলে কিছু করার উপায় নেই। আর মনে রাখবা বাপ আমিন। আপু চলে গেল এর দিন দুয়েক পরে। তারপর থেকে ও আমার কাছেই থাকে, একসাথেই থাকি আমরা। এই এই নাটকগুলো বন্ধ করুন তো, যত সব আজে বাজে কথা। আমাদের কাছে মিথ্যা গল্প ফাঁদলেই হলো। কলকাতায় থাকি, হ্যাঁ, এসব বুজরুগিতে গায়ের সরল সাদাসিধে লোক পা দিতে পারে, আমরা নয়, বুঝলেন? বিপুল, কি হচ্ছেটা কি? ওনাকে অমনভাবে বলো না। না না, অনেকক্ষণ ধরেই দেখছি আপনারা ওনাকে একটু বেশি খাতির করছেন। চিনি না জানি না এমন হুট করে একটা লোককে এনে বসিয়ে দিলেন এই আড্ডায়। গল্প বলা অব্দি তো ঠিকই ছিল, কিন্তু এখন সব জিনটিনের গল্প ফাঁদিয়ে অন্য কিছুর ধান্দা। সবাইকে এত বোকা ভাববেন না আকবর চাচা, বুঝলেন? কলকাতার মাটিতে চাকরি করা মানুষ, হ্যাঁ, দিনে আপনার মতো এরকম হাজারটা মানুষ দেখতে পাই। এতক্ষণ আকবর কিছুই বলছিল না, চুপ করে শুনছিল বিপুলের বলা কথাগুলো। তবে আকবরের চোখের দৃষ্টিতে যেন একটা কিছু ছিল। একবারের জন্য পলক পড়তে দেখা গেল না। বিপুলের কথা শেষ হলে খুব গম্ভীর এবং ধীর গলায় আকবর বলল, কলকাতার মাটিতে কি আদৌ চাকরিটা করেন বাবু, নাকি গত মাসে অফিস থেকে বের করে দিয়েছে? এখন আপনি কারখানায় খাতা লেখেন কি? মিথ্যে বললাম? মাথায় যেন আকাশ ভেঙে পড়ল বিপুলের। এই কথাটা একমাত্র সে ছাড়া আর দ্বিতীয় কারো জানা অসম্ভব। নিজের ঘর, পরিবার, বন্ধু বান্ধব সকলেই জানে সে কলকাতার অফিসে চাকরি করে, কিন্তু গত 1 মাস ধরে অফিসের ভিতরে বিভিন্ন গন্ডগোলের দরুন তাকে বহিষ্কার করা হয়েছে। ইচ্ছে করে বিপুল কথাটা বাড়িতে বলতে পারেনি। তার মা বাবা রয়েছে, সংসার রয়েছে। বাধ্য হয়ে মিথ্যে করে কথা বলে অফিসে যাচ্ছে, কিন্তু অফিসের পাশেই তার বন্ধুর কারখানা। অনেকে বলে কয়ে কাজটা পেয়েছে সে, কিন্তু এই কথাটা তো কোনোভাবেই জানা সম্ভব নয় এই অশিক্ষিত খেজুরের গুড় বিক্রেতার। আকবরের কথাটা শুনে উপস্থিত সকলে চুপ করে বসে রইল। কারোর মুখ থেকে টুপ শব্দ বের হলো না। কারোর ক্ষমতা হলো না বিপুলকে জিজ্ঞেস করতে কথাটা আদৌ সত্যি নাকি মিথ্যে। বিপুল আর এক মুহূর্ত সময় নষ্ট করল না। নিজের পকেট থেকে চা ও সিঙ্গারার দামটা টেবিলের ওপরে জোর শব্দ করে রেখে গটগট করে হেঁটে চলে গেল বাড়ির পথে। তবে যাওয়ার আগে আকবর একটু সামনে এগিয়ে গিয়ে বলল, যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় বলতে পারেন বাবু। এই দুনিয়ায় এমন কোনো কাম নাই যেটা এরা করতে পারে না। আমি জানি আপনি কোনো গুনাহ করেননি, ইচ্ছে করেই আপনাকে সরানো হয়েছে। পিছন ফিরে তাকানোর প্রয়োজন মনে করল না বিপুল। সে গটগট করে হাঁটতে হাঁটতে সোজা বাড়ির দিকে চলে গেল। সেদিনের আসরটা আচমকাই ভাঙল। কেউ কারোর সাথে কোনো কথা না বলে মাথা নিচু করে বাড়ির পথ ধরল। মাঝে কেটে গেছে আরো বেশ কয়েকটা দিন। সোনাডাঙ্গা গ্রামে শীত পড়েছে আরো জাঁকিয়ে। সকালে কুয়াশার মধ্যেই গ্রামের মানুষকে বেরোতে হয় কাজের উদ্দেশ্যে। সন্ধ্যা হলেই দেখা যায় বিভিন্ন জায়গায় আগুন জ্বালিয়ে চলছে আড্ডা। জগার চায়ের দোকানে মাঝে মধ্যেই আসর বসলেও বিপুল এর মধ্যে একদিনও আসেনি। আকবর চাচা, ও আকবর চাচা, বাড়িতে আছেন? সন্ধ্যা প্রায় হব হব। সূর্য ডুবে গেছে বেশ কিছুক্ষণ আগে, তবে আকাশের তার কোমল রেশ এখনো রয়েছে জায়গায় জায়গায়। নিজেকে যতটা সম্ভব চাদর দিয়ে ঢেকে আকবরের সামনে উপস্থিত হলো বিপুল। পাছে কেউ দেখে ফেলে, এটাই তার বড় ভয়। আকবর বাড়িতেই ছিল। বিপুলের ডাক শুনে বাইরে বেরিয়ে এলো। সারা মুখে একটা বিশ্রী হাসি। তার মুখের দিকে তাকাতে ইচ্ছা করে না বিপুলের। তাহলে বিপুল বাবু, আসতেই হলো আপনাকে। দেখুন, আপনার কাছে সাহায্য চাইতে এসেছি মানে নিজেকে অনেক বড় বেশি কিছু ভেবে নেবেন না। আমার নেহাত অনেক বড় সমস্যা, অফিসের রাজনীতির মধ্যে নিজেকে আটকে ফেলেছি, তাই আপনার কাছে সাহায্যের জন্য আসা। তাও আপনি বলেছেন এই জন্যই। বাবু, এত মাথা গরম করবেন না।
জানি আপনার অনেক বয়স কম। হ্যাঁ হ্যাঁ, এসব ছাড়ুন এখন। আপনার ওই জিন টিন না কী সব আছে যেন, তাদেরকে বলুন আমায় যাতে সাহায্য করে, যাতে আমি আমার কাজটা আবার ফেরত পাই। বিপুলের কথাটা শুনে প্রচন্ড ক্ষিপ্তভাবে আকবর প্রায় চিৎকার করেই বলে, খবরদার বিপুল বাবু, ওদেরকে যথাযথ সম্মান দিয়ে কথা বলবেন। আপনার সম্মানের উপর নির্ভর করবে ওদের কাজ। এবারটাই যেন একটু ভরকেই গেল বিপুল। ভিতরে আসুন, আপনাকে দেখাই, না হলে আপনি শহরের মানুষ বিশ্বাস করতে পারবেন না। একটু সমস্যা হবে বইকি। সোনাডাঙ্গা গ্রামে এসে আকবর একটা ছোট্ট ছাউনি করে সেখানেই নিজের ব্যবসা জমিয়েছে। রাতে ঘুমানো, থাকা, প্রায় সব কাজই এক জায়গাতেই। ছাউনি দেওয়া ঘরের মধ্যে এসে বসল বিপুল। দেখুন বাবু, একটু পরেই আমি আপনার সামনেই তাদেরকে ডাকবো। তারা আপনার কাজটা করে দেবে, কিন্তু বিনিময় আপনাকে কিন্তু দিতে হবে। আপনি যা তাদেরকে বলবেন সেটাই। আরে ওরা যেমন আপনার কথা রাখবে, আপনাকেও কিন্তু তার কথা রাখতে হবে। আপনি চোখ বন্ধ করে বসবেন, ভুলেও চোখ খুলবেন না। তাদের আপনি এই চোখের সামনে থেকে দেখে ভরকে যেতে পারে। আর সবচেয়ে বড় কথা, সেই সামান্য কয়েক মুহূর্তের মধ্যেই আপনাকে বলতে হবে আপনার সমস্যার কথা, আর সমাধান হয়ে গেলে আপনি তাদেরকে ঠিক কি উপহার দেবেন সবকিছু মনে করে উপহারটা দেবেন, কিন্তু না হলে কিন্তু বড় বিপদ। তখন কারোর কিন্তু কিচ্ছু করার থাকবে না বাবু। রাজি? বিপুলের বুকের ভেতরটা কেমন ধকপক করছিল, কিন্তু তার পুরনো চাকরি তাকে ফেরত পেতেই হবে। কিছু না করার থেকে কিছু একটা করা ভালো। তাই মনে মনে নিজেকে শক্ত করল সে। জোরে জোরে শ্বাস নিল কয়েকবার, তারপর চোখ বন্ধ করে নির্ভীক গলায় বলল, আপনি তাদের ডাকেন আকবর চাচা, আমি তৈরি। বিপুল চোখ বন্ধ করে বসল। ধীরে ধীরে অনুভব করতে পারল সমস্ত ঘরটা মারাত্মক ঠান্ডা বাতাসে ভরে যাচ্ছে। দাঁতে দাঁত লেগে যাওয়ার মতো কাঁপুনি শুরু হয়েছে, কিন্তু চোখটা খুলল না কিছুতেই। একবার তার গরু গম্ভীর কণ্ঠে অদ্ভুত ভাষায় অদ্ভুত রকমের মন্ত্র পড়তে লাগলো, যার অর্থ উচ্চারণ করা কিছুই বোধগম্য হলো না বিপুলের। একটা সময় ঘরের মধ্যে উষ্ণতা কিছুটা বাড়ল। বিপুল বুঝতে পারল ঘরে এখন কেবল দুজন নেই, তারা আরো একজনের উপস্থিতি ঘটেছে। কত সময় ধরে যে সেই ঘটনা চলল তার হিসাব নেই। একটা সময় পর আকবর তার গরু গম্ভীর কণ্ঠস্বরে বলে উঠল, বিপুল বাবু, এবার আপনার যা সমস্যা সেটা চোখ বন্ধ করেই বলুন, এবং আপনি সমাধানে কি দিতে চান সেটাও মনে করে রাখবেন। সমাধান হওয়ার 1 সপ্তাহের মধ্যে সেই জিনিস দিতে হবে একে। জলদি বলুন, জলদি বলুন বিপুল বাবু, একেবারে আপনার সামনেই দাঁড়িয়ে আছে সে। বিপুল একটু ঘাবড়িয়ে গেল, তবুও মুহূর্তের মধ্যে নিজেকে সামলে নিয়ে বলল, আমার কলকাতার অফিসে কেরানির চাকরি, ইচ্ছে করে আমাকে বের করে দিয়েছে। আমি চাই ওরা নিজেদের ভুল বুঝতে পারুক, দোষী ধরা পড়ুক, এবং আমাকে আবার নতুন করে কাজে যুক্ত করুক। আর কাজ হয়ে যাওয়ার পরে আমি একটা মুরগি এনে দেবো উপহার হিসেবে। হ্যাঁ, মুরগি। দয়া করে আমার কাজটা যেন হয়ে যায়, দয়া করে। এরপর মিনিটখানে একেবারে নিস্তব্ধ। কোথাও এক ফোঁটাও শব্দ হলো না। শীতের রাতেও সমস্ত শরীরে ঘামে ভিজে যাচ্ছে বিপুলের। চোখ খুললেন বিপুল বাবু, ও শুনে নিয়েছে আপনার কি প্রয়োজন। কাল আপনি কলকাতায় যান, খুব শীঘ্রই আপনি সুখবর পাবেন। আল্লাহ আপনার ভালো করুক। ধন্যবাদ আকবর চাচা, আমি স্পষ্ট অনুভব করেছিলাম ঘরে কারো উপস্থিতি। আজ আসি তাহলে। মনে রাখবেন কিন্তু, কাজ হয়ে যাওয়ার 1 সপ্তাহের মধ্যে আপনি যা বলেছেন তাই এনে দিতে হবে, না হলে কিন্তু ঘোর বিপদ। কিছুদিন পরে
বিপুলবাবুর অফিস থেকে একটা চিঠি আসে। সেই চিঠিটা বিপুল পড়ে। বিপুল বাবু, আমি আপনার অফিসের সিনিয়র ক্লার্ক বলছি। আমরা অত্যন্ত লজ্জিত এবং আপনার কাছে ক্ষমা প্রার্থী। আসলে অফিসের ভেতরে বেশ কিছু সমস্যা এবং গণ্ডগোলের জন্য আমরা আপনাকে ভুল বুঝেছিলাম। এইভাবে অফিসের ভেতরের রাজনীতির জন্য একজনের চাকরি চলে যেতে পারে, এটা খুবই লজ্জাজনক। আমরা অফিসের প্রত্যেকেই আপনার কাছে ক্ষমা প্রার্থী এই একটা মাস আপনাকে হয়রানি করানোর জন্য। আপনি দয়া করে কালকে আবার নতুন করে অফিসে আসুন। আপনার চেয়ারটা ফাঁকা পড়ে আছে, কেউ বসেনি, ওটা আপনার জন্যই রাখা। আচ্ছা, পারলে আমাদের ক্ষমা করে দেবেন। আর আসল দোষীরা সাজা পেয়েছে, তাদেরকে বের করে দেওয়া হয়েছে অফিস থেকে। আপনাকে গত 1 মাসের উপযুক্ত মাস মাহিনা সহ আপনাকে আবার নিয়োগ করলাম আমরা। পারলে আমাদের ভুলগুলো ক্ষমা করে আবার কাজে যোগ দিন। চিঠিটা পেয়ে দু চোখের জল আর ধরে রাখতে পারে না বিপুল। যেন মনে হলো এতদিনের সমস্ত সম্মান সে আবার নতুন করে ফিরে পেল। তাড়াতাড়ি করে ব্যাগপত্র গুছিয়ে নিল আবার সেই পুরনো অফিসে যাওয়ার জন্য, সেই সম্মানজনক চেয়ারটায় বসে নিজেকে প্রতিষ্ঠিত দেখার জন্য। সময় চলে যেতে থাকে নিজের মতো। দীর্ঘ 1 মাসের যন্ত্রণা আর ফিরে পাওয়ার সম্মান, এই সব কিছু কুড়িয়ে পেয়ে আর বিশেষ কিছু মাথায় থাকে না তার। আকবর চাচা আর জিনের কথা ভুলেই যায় সে। সেদিন রাতে খাওয়ার পরে একটু ছাদে হাঁটছিল বিপুল। সেই সময়ে বিপুল বুঝতে পারে ছাদে সে একা নয়, বরং তার সাথে সাথেই চলছে আরো একজন। বরাবরই বেশ সাহসী বিপুল। তারপর কলকাতার এত আলো গাড়ির মধ্যে ভয় পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। যদি কেউ থাকো তাহলে আমার সামনে এসো, পেছন থেকে ভয় দেখাচ্ছ কেন? ওপাশ থেকে কোনো উত্তর আসে না। এমন করে প্রায় দিন 2 চলল। সেদিনটা ছিল শুক্রবার। অফিস থেকে ফিরে এসে নিজের ভাড়া করা ঘরে বসে একটা উপন্যাসের বই পড়ছে বিপুল। ঠিক তখনই দরজায় একটা কড়া নাড়ার শব্দ কানে ভেসে আসে তার। এই সময় তো কারোর আসার কথা নেই। উঠে গিয়ে দরজা খুলতেই দেখল তার স্ত্রী দাঁড়িয়ে আছে। একটু অবাকই হলো বটে বিপুল। একা মেয়ে মানুষ এত বড় শহরে কিভাবে? রুমা, তুমি এখানে? এই অসময়ে তুমি এখানে কি করছো? আর তুমি আসলেই বা কি করে এখানে চিনে? সব ঠিক আছে তো? রুমা কোনো কথা বলল না। গটগট করে হেঁটে ভেতরে ঢুকে আসলো। কেমন যেন একটা অদ্ভুত লাগছে রুমাকে। এমনিতেই মেয়েটা হাসি খুশি প্রাণোচ্ছল। 1 সপ্তাহ পরে যখন বাড়ি যায় বিপুল বোঝা যায় তার এতগুলো দিনের অপেক্ষার অবসান ঘটেছে। কিন্তু আজ এমন লাগছে কেন? আর সবচেয়ে বড় কথা, কোনো কথা বলছে না। এই রুমা, কিছু হয়েছে? বলো না, বাড়িতে সব ঠিক আছে তো? কিন্তু তখনই ঘরের মধ্যে থাকা বৈদ্যুতিক আলোটা কেমন যেন জ্বলতে নিভতে থাকে। আরে ধুর, এই আলোটাকে এখনই এমন হতে হলো? রুমা, তুমি এখানে বসো, আমি টর্চটা নিয়ে আসি। সামান্য সময় পরে বিপুল টর্চ নিয়ে আসতেই অবাক হয়ে যায়। কোথায় রুমা? তার ঘরের খাটে বসে আছে তার মা। অবিকল তার মায়ের মতো শাড়ি পরা চুলের খোপা। প্রচন্ড ভয় পেয়ে দেওয়ালে ছিটকে গিয়ে পড়ে বিপুল। বৈদ্যুতিক বাতিটা ততক্ষণে জ্বলছে আর নিভছে। প্রত্যেকবার জ্বলা এবং নিভারের মাঝে পরিবর্তন হচ্ছে মুখগুলো। কখনো স্ত্রী রুমা, কখনো তার মা, বা কখনো তার বাবা বিধানদা, অরুণ, জগা। প্রত্যেকেই যেন আলো জ্বলতে থাকা এবং নিভতে থাকার মাঝেই উদয় হচ্ছে, আবার আবার ম্যাজিকের মতো মিলিয়ে যাচ্ছে। পর মুহূর্তেই আবার উদয় হচ্ছে। 2 হাতে মাথা চেপে ধরে বসে পড়ে বিপুল। আমার ভুল হয়েছে, আমায় ক্ষমা করে দাও। আমার ভুল হয়েছে, আমার ভুল হয়ে গেলে আমি কালকেই বাড়িতে গিয়ে তোমার জন্য মুরগি এনে দেবো। আমি আসলে আনন্দের চোটে ভুলে গিয়েছিলাম। তোমায় দেওয়া কথাগুলো আমার মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। আমায় ক্ষমা করে দাও, আমায় ক্ষমা করে দাও। আমি কথা দিচ্ছি, আমি কথা দিচ্ছি।
হ্যাঁ, আমি জানি মাঝখানে 2 মাস কেটে গেছে, কিন্তু বিশ্বাস করো আমি কাজের চাপে একেবারে ভুলে গিয়েছিলাম। আমি কথা দিচ্ছি আমি তোমায় মুরগি এনে দেবো, আমায় ক্ষমা করে দাও। কিন্তু বিপুলের কথা তাদের কানে ঢুকছে না বলে মনে হয়। ধীরে ধীরে বিপুল দেখতে পায় একটা কালো বিশ্রী বিশাল লম্বা অবয়ব, তার ঘরের প্রায় ছাদ ছুঁই তার উচ্চতা। ধীরে ধীরে সে কালো অবয়ব এগিয়ে আসে তার দিকে। বিপুল আর থাকতে পারে না, ঘরের মেঝেতে শুয়ে পড়লো, হাত থেকে ছিটকে পড়লো টর্চটা। সেই কালো বিশ্রী অবয়ব চেপে বসলো ঠিক তার বুকের মাঝে। দম বন্ধ হয়ে যেতে লাগলো বিপুলের। কারিন জিন তার হিংস্র ভঙ্গিতে লম্বা লম্বা কালো ধারালো সূচলো তার নখগুলো ঘষতে লাগলো তার বুকের ঠিক কলিজা বরাবর। বিপুল যেন কথা বলার শক্তি পর্যন্ত হারিয়ে গেল। দম বন্ধ হয়ে আসছে তার যন্ত্রণায় আর ভয়তে। মৃত্যুর কিছুক্ষণ আগে সে দেখতে পায় আকবর চাচাকে ঠিক তার ঘরের সামনে এসে দাঁড়িয়েছে। আকবর চাচার সেই বিশ্রী মুখমণ্ডল, দানবের মতো চেহারা, তবে আজ তার গায়ে সেই কালো চাদরটা নেই। হাতের কাটা অংশটা দেখা যাচ্ছে স্পষ্ট, সেখান থেকে চুইয়ে চুইয়ে পড়ছে রক্ত। আমায় ক্ষমা করে দেবেন বিপুল বাবু, আমি আপনাকে বারবার বলেছিলাম এদের কাছ থেকে কোনো সাহায্য চাইতে গেলে বিনিময়ে আপনাকে দিতে হবে কিছু। ওরা কিন্তু একদিনের মধ্যেই আপনার সমস্যার সমাধান করে দিয়েছিল, কিন্তু আপনি গত 2 মাস ধরে তাকে তার প্রাপ্য বস্তু দেননি। এরা জিন, মানুষ নয় বিপুল বাবু। এই যে দেখছেন আমার এই হাতটা, বহু বছর আগে আমি একবার ভুল করে উচ্চারণ করে বলেছিলাম বিনিময়ে আমি তাদের হাত দিব রোজ, কিন্তু বলতে চেয়েছিলাম ভাত। সেই দিন থেকে আজ অব্দি আমি যে কটা দিন বাঁচব, রোজ নিজের হাতের থেকে একটু একটু করে রক্ত মাংস খাওয়াতে হবে তাদের। এতগুলো দিন আমার হাতের কবজি অব্দি তাদের খাইয়ে এসেছি, আর যে কটা দিন বাঁচব বোধ হয় গোটা হাতটাই কুরবানি দিতে হবে। এই যে দেখছেন না চুইয়ে পড়া রক্ত, এক্ষুনি এই রক্তের স্বাদ নিয়ে গেছে সে। আপনি 1 সপ্তাহের কাজ বড্ড দেরি করে ফেললেন বিপুল বাবু, আর কিচ্ছু করার নেই। আমি আপনাকে বারবার বলেছিলাম। আসি আমি, আজ আসি। বিপুল খুব চেষ্টা করলো আকবর চাচাকে কিছু বলার, কিন্তু ততক্ষণে হিংস্র জানোয়ারের মতো নখগুলো বসে গেছে বিপুলের কলিজা বরাবর। একটানে ছিঁড়ে আনে বিপুলের রক্তে রাঙানো কলিজা। সারা ঘর ভরে যায় রক্তে। মেঝের উপর পড়ে থাকে বিপুলের লাশ। ততক্ষণে বৈদ্যুতিক আলোটা আবার আগের মতোই জ্বলছে। দরজাটা হাট করে খোলা। এরপরে বিধান, অরুণ, জগা এরা বহুবার চেষ্টা করেছে সেই আকবর চাচার খোঁজ নিতে, কিন্তু এর পর থেকে আকবর চাচাকে সোনাডাঙ্গা কেন আশেপাশের কোনো গ্রামে আর কখনো দেখা যায়নি। এক রাতের মধ্যেই ভোজবাজির মতো উবে গিয়েছিল সে। শুনছিলেন লেখিকা সুদেষ্ণা ঘোষের কলমে গ্রাম বাংলার হাড় হিম করা একটি ভয়ের গল্প, জগার চায়ের দোকানে। গল্প পাঠে এবং গল্পের সূত্রধার ছিলাম আমি দিব্যেন্দু দাস। অন্যান্য চরিত্রে ছিল সৌভিক, অভিক, শান, পূজা, পার্থ, অরণ্যদেব এবং দীপঙ্কর দা। কেমন লাগলো আপনাদের আজকের এই গল্পটি জানাবেন আমাদের ইউটিউব কমেন্ট সেকশনে। আর আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের এই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা কিন্তু ক্লিক করতে ভুলবেন না। আমরা খুব শীঘ্রই আপনাদের সহযোগিতায় 50,000 সদস্যের একটা পরিবার হতে চলেছি। গল্পে পোস্টারে আজকে ছিল চিত্রা, আবহতে ছিল অভ্র। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঙ্গে রাখুন আপনাদের এই ইউটিউব চ্যানেল বঙ্গকথাকে। আর আপনারা কোথা থেকে আমাদের এই গল্পগুলো শোনেন এবং কিরকম গল্প আপনারা চান সেটাও কিন্তু আমাদের ইউটিউবের কমেন্টে জানাতে ভুলবেন না।
এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অর্থাৎ এই গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটু গল্পটা লাইক করে দেবেন। আপনাদের গল্পে লাইক করলে এই গল্পটা আরও অনেক লোকের কাছে পৌঁছে যাবে। আমরা এইম রাখবো ভাবছি, আপনারা পারলে 500টা লাইক, প্লিজ 500টা লাইক একটু করে দেবেন এই ভিডিওটাতে, যাতে আরও অনেক মানুষের কাছে চলে যায়, এবং আপনারাও এই ভিডিওটাকে আরও যতটা পারুন শেয়ার করুন হোয়াটসঅ্যাপে, ফেসবুকে ইত্যাদি ইত্যাদি। আজ চললাম, আবার আসবো নতুন কোনো একটা গল্প নিয়ে।